সব ট্রানজ্যাকশন নিজে নিজেই হচ্ছে। অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। সার্ভার হ্যাক হয়ে গিয়েছে। আমার ব্যালেন্স সব শেষ হয়ে গেল। আমরা বরবাদ হয়ে গেলাম। আমার টাকা, আমার টাকা! এই চিৎকারগুলো সেই মুহূর্তে পুরো ব্যাংক বিল্ডিংয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক সেই সময় বাইরে রাস্তায় একটি ১৬ বছরের ছেলে নিজের ছেঁড়া বস্তা আর লোহার রড নিয়ে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক কুড়াচ্ছিল। সে এটাও জানত না যে আর কয়েক ঘন্টার মধ্যেই তাকে ওই ব্যাংকের ভিতর ডাকা হবে এবং তার কাছে এমন আশা রাখা হবে যা সেখানে উপস্থিত বড় বড় প্রযুক্তি বিশেষজ্ঞরা পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন। সেই ছেলেটির নাম ছিল রঘু, রঘুনাথ প্রসাদের ছেলে, যে একসময় একটি ছোট্ট গ্রামের প্রান্তে নিজের বাবা মায়ের সাথে একটি কাঁচা বাড়িতে থাকত, যেখানে সকালে মায়ের হাতের রুটি আর সন্ধ্যায় বাবার গল্পই ছিল তার পুরো পৃথিবী। সেই পৃথিবী তার জন্য ছোট অবশ্যই ছিল, কিন্তু তাতে এমন এক শান্তি ছিল যা টাকা দিয়ে কেনা যায় না। তার বাবা রঘুনাথ কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন, খেতে কাজ করতেন, ঘর চালাতেন, এবং যখনই রঘু তার কাছে বসত তিনি সব সময় একটি কথাই বলতেন, যে বাবা, পড়াশোনাই হলো সেই চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয়। আর তার মা সাবিত্রী প্রতি রাতে তার মাথায় হাত বুলিয়ে বলতেন, তুই একদিন অনেক বড় হবি, আমার মন বলে। একদিন রাস্তার এক ভয়াবহ দুর্ঘটনা রঘুর কাছ থেকে তার মা এবং বাবা দুজনেই এক ঝটকায় কেড়ে নিল। সেই রাতে যখন সে বাড়ি ফিরল, তখন চারপাইতে কেউ ছিল না, উনুনে কোনো রুটি ছিল না, দরজায় অপেক্ষা করার মতো কেউ ছিল না। শুধু ছিল এক গভীর নীরবতা যা প্রতি কোণায় জমা হয়েছিল এবং প্রতি নিঃশ্বাসের সাথে তার বুকের ভিতর নেমে আসছিল। যে বাড়িতে একসময় হাসি থাকত, এখন সেটি তার কাছে একটি ধ্বংসস্তূপের মতো মনে হচ্ছিল। দেয়ালে লাগানো বাবা মায়ের ছবিগুলো প্রতিদিন তার সাথে কথা বলত, প্রতিটা কোণা তাদের কথা মনে করিয়ে দিত। রাতে সে বিছানায় শুলে ঘুম আসত না এবং অন্ধকারে মায়ের কণ্ঠস্বর আর বাবার কথাগুলো তার কানে বাজতে থাকত। সে চোখ খুলে ঘণ্টার পর ঘণ্টা ছাদের দিকে তাকিয়ে থাকত। এক রাতে সে উঠে বাইরে চলে এলো। পুরো গ্রাম ঘুমাচ্ছিল, চারদিকে অন্ধকার ছিল, এবং সে নিজের বাড়িটির দিকে বাইরে থেকে তাকিয়ে থাকল। সেই বাড়ি যাতে তার পুরো শৈশব কেটেছিল, যার প্রতিটা ফাটলে মায়ের সুবাস ছিল আর প্রতিটা ঘরে বাবার স্মৃতি ছিল। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল যে এখানে থাকলে সে প্রতিদিন ভেঙে চুরমার হতে থাকবে, তাই তাকে চলে যেতে হবে। পরের দিন সে বাড়ির ভিতর শেষবারের মতো এক নজর দেখল। দেয়ালে টাঙানো ছবির সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। তারপর কাউকে কিছু না বলে, কাউকে বিদায় না জানিয়ে, নিজের কাঁধে একটি পুরনো ঝোলা নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে বেরিয়ে পড়ল। সে পেছনে ফিরে তাকাল না, কারণ সে জানত যে তাকালে হয়তো থেমে যাবে। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর সে একটি বড় শহরে পৌঁছল, যেখানে সবকিছুই তার জন্য একদম নতুন ছিল। রাস্তাগুলো চওড়া ছিল, বড় বড় দালান ছিল, গাড়ির আওয়াজ আর মানুষের ভিড় ছিল। সে এই সব কিছুর মাঝে একজন অপরিচিতের মতো দাঁড়িয়েছিল, যে না জানত কোথায় যাবে আর না জানত কি করবে। প্রথম দিন সে কিছুই খায়নি। এমন নয় যে খাবার ছিল না, বরং তার চাইতে দ্বিধা হচ্ছিল, এবং পকেটে একটি পয়সাও ছিল না। যখন দ্বিতীয় দিন খিদে এতটাই বেড়ে গেল যে আর সহ্য করতে পারল না, তখন সে একটি দোকানের সামনে গিয়ে মৃদু স্বরে বলল, ভাইয়া, খাওয়ার কিছু পাওয়া যাবে? দোকানদার তাকে দেখে একটি শব্দও না বলে হাত দিয়ে সরে যাওয়ার ইশারা করল। একের পর এক জায়গায় একই ঘটনা ঘটল। কোথাও অবজ্ঞা করা হলো, কোথাও মানা করে দেওয়া হলো, আবার কোথাও এমন নজরে দেখা হলো যা না বলেও অনেক কিছু বলে দেয়। সন্ধ্যা নাগাদ রঘু ক্লান্ত হয়ে রেলওয়ে স্টেশনের এক কোণায় গিয়ে বসে পড়ল। ধুলো আর কোলাহলের মাঝে সে নিজেকে বলল, এভাবে হাত পাতলে কিছুই হবে না, আমাকে কোনো কাজ খুঁজতে হবে। সেই রাতটি সে স্টেশনের পাশেই কাটিল, ঠান্ডা মেঝেতে শুয়ে, খালি পেটে, একা। কিন্তু তার মনে একটি আগুনের স্ফুলিঙ্গ ছিল যা নিভছিল না। পরের দিন সকালে সে শহরকে অন্য নজরে দেখল, এবং তখন সে দেখতে পেল যে কিছু লোক আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক আর লোহার টুকরো কুড়িয়ে ভাঙাড়ি দোকানে বিক্রি করছে। এটাই তার প্রথম পথ হয়ে উঠল। সেদিনই সে একটি পুরনো বস্তা আর লোহার রডের ব্যবস্থা করল, এবং সকাল হতেই শহরের গলিতে বেরিয়ে পড়ল। সে ক্লান্তি জানত না, সে লজ্জা জানত না, সে শুধু জানত যে যদি না খেয়ে থাকতে না চায় তবে কাজ করতে হবে। সারা দিন আবর্জনা কুড়িয়ে সন্ধ্যায় ভাঙাড়ি দোকানে বিক্রি করত, এবং যে টাকা পেত তা দিয়ে একবেলার রুটি খেয়ে নিত। থাকার জন্য তার কাছে কোনো জায়গা ছিল না, তাই সে রেলওয়ে ব্রিজের নিচে শুতে লাগল, যেখানে তার মতো আরও অনেকে থাকত, কেউ বৃদ্ধ, কেউ অসুস্থ, কেউ বিপর্যস্ত।
কিন্তু রঘু তাদের সবার চেয়ে আলাদা ছিল, কারণ সে বেশিরভাগ সময় চুপ থাকত। চোখে এক অদ্ভুত গভীরতা থাকত, যেন সে শরীরে সেখানে ছিল কিন্তু মনে অন্য কোনো জগতে। দিন কাটতে লাগল। একদিন সন্ধ্যায় ভাঙাড়ি দোকান থেকে টাকা নিয়ে ফেরার সময় যখন সে ওই মুদ্রাগুলো হাতে রেখে গুনছিল, তখন তার মনে এক চিন্তা এলো যা তাকে থামিয়ে দিল। সে রাস্তার পাশে দাঁড়িয়ে নিজেকে বলল, আমি যদি এভাবেই কাজ করতে থাকি তবে জীবন এখানেই থেমে যাবে। বাবা বলেছিল পড়াশোনাই হলো জীবন বদলায়, তাই হয়তো আমাকে সেই পথই ধরতে হবে। পরের দিনই সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে একটি সরকারি স্কুলের ঠিকানা জানল। সেখানে গিয়ে গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তার কাপড় ধুলোবালি মাখা ছিল, হাত নোংরা ছিল, এবং সে জানত যে ভিতরে গেলে মানুষ তাকে অন্য নজরে দেখবে। কিন্তু সে এক গভীর নিঃশ্বাস নিয়ে ভিতরে চলে গেল, কারণ সে জানত যে যদি এই দরজায় ভয় পেয়ে ফিরে যায় তবে সারা জীবন তাকে এই কাজই করতে হবে। সেখানে যে শিক্ষক ছিলেন তার নাম ছিল পণ্ডিত দীনদয়াল, একজন মধ্যবয়সী মানুষ যার চোখে এক বিশেষ ধরনের মমতা ছিল। যখন রঘু তাকে বলল আমাকে এখানে পড়তে হবে এবং নিজের পুরো কাহিনী শোনাল, তখন দীনদয়ালজি কিছুক্ষণ তাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং কোনো কাগজের ঝামেলা ছাড়াই তাকে ভর্তি করে নিলেন। সেদিন রঘু প্রথমবার কোনো ক্লাসরুমে বসেছিল, কিন্তু সেই পথ সহজ ছিল না। ক্লাসে বসা বাচ্চারা তাকে দেখে নিজেদের মধ্যে ফিসফাস করতে থাকল। একটি ছেলে হাসতে হাসতে বলল, আরে এ তো ওই ছেলেটাই না যে আবর্জনা করায়। ক্লাসে হালকা হাসির রোল উঠল এবং রঘু এসব শুনল ও অনুভব করল, কিন্তু সে মাথা নিচু করে নিজের বই খুলে নিল, কারণ সে জানত যে যেদিন সে এসব কথায় কান দেবে সেদিন আর এগিয়ে যেতে পারবে না। এখন তার জীবন আরও কঠিন হয়ে গিয়েছিল। সকালে আবর্জনা কোড়ানো, তারপর স্কুলে যাওয়া, সন্ধ্যায় আবার কাজ, আর রাতে পড়াশোনা। ক্লান্তি আসত, খিদে পেত, ঘুম আসত, কিন্তু রঘু প্রতিবার উঠে দাঁড়াত, কারণ তার মনে এক জেদ ছিল যা হয়তো তার বাবার কণ্ঠস্বর থেকে জন্মেছিল। পড়াশোনায় তার সবকিছুই ঠিক মনে হতো, কিন্তু একটি বিষয় তাকে চুম্বকের মতো টানত, কম্পিউটার। যখনই কম্পিউটারের ক্লাস হতো সে সবার আগে বসত এবং সবচেয়ে বেশি মনোযোগ দিত। শিক্ষকের প্রতিটি কথা তার মাথায় গেঁথে যেত এবং সে বাড়িতে এসে সেগুলো অনুশীলন করত। সিস্টেম কিভাবে কাজ করে, ডেটা কিভাবে চলে, নেটওয়ার্ক কিভাবে জোড়া লাগে তা জানার এক তীব্র ক্ষুধা ছিল তার মধ্যে। একদিন আবর্জনা কোড়ানোর সময় তার নজরে একটি ভাঙাচোড়া পুরনো ল্যাপটপ পড়ল, যা আবর্জনায় অর্ধেক চাপা পড়েছিল। সে থামল, ওটা তুলল, ঝাড়ল এবং মনোযোগ দিয়ে দেখল। স্ক্রিন ভাঙা ছিল, কিবোর্ডের কিছু বাটন ভাঙা ছিল, কিন্তু রঘুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হেসে বলল, আরে ওটা তুলে কি করবি, ওটা তো জঞ্জাল। রঘু কিছু বলল না। ল্যাপটপটি নিজের বস্তায় ভরে সাথে নিয়ে এলো। সেই রাতে ব্রিজের নিচে বসে সে ওই ল্যাপটপটি ঠিক করার চেষ্টা করল। তার জুড়ল, সরালো, আবার জুড়ল। অনেকক্ষণ চেষ্টার পর হঠাৎ স্ক্রিনটি হালকা জ্বলে উঠল এবং সেই মুহূর্তে রঘুর মুখে এমন এক হাসি ফুটে উঠল যা কয়েক মাস যাবৎ আসেনি। সে ধীরে ধীরে বলল, যদি এটা চলে তাহলে আমি এটা থেকে অনেক কিছু শিখতে পারি। ধীরে ধীরে সে ওই ল্যাপটপটি ব্যবহার করা শুরু করল। ইন্টারনেট কখনো চলত, কখনো চলত না, কিন্তু যা পেত তাই সে শিখত, পড়ত আর বোঝার চেষ্টা করত। দিনের বেলা সে সেই আবর্জনা কোড়ানো ছেলেটিই ছিল, কিন্তু রাতে সে এক আলাদা জগতে থাকত, যেখানে সে নেটওয়ার্কিং শিখত, সিস্টেম বুঝত এবং হ্যাকিং ও সাইবার সিকিউরিটির খুঁটিনাটি বুঝতে শুরু করেছিল। সেই রাতগুলোতে ওই ভাঙা ল্যাপটপে বসে সে যা শিখেছিল তা কোনো কলেজে শেখানো হয় না, কারণ সেই শিক্ষা বইয়ের বাধ্যবাধকতা থেকে নয়, বরং এমন এক ক্ষুধা থেকে জন্মেছিল যা ভেতর থেকে আসে এবং মানুষকে রাত জাগিয়ে রাখে। আর এই সেই রঘু যে সকালে বাজারে আবর্জনা কোড়ানোর সময় ব্যাংক থেকে আসা চিৎকার শুনতে পেয়েছিল। যেমনই সে বুঝতে পারল যে এটি একটি সাইবার অ্যাটাক, তার মাথায় সেই সব কিছু ঘুরতে থাকল যা সে ওই অন্ধকার রাতগুলোতে শিখেছিল। সে নিজের বস্তা মাটিতে রাখল এবং ব্যাংকের দিকে পা বাড়াল। ভিতরে যাওয়ার পর যা হওয়ার তাই হল। একজন অফিসার তাকে দেখে বলল, এই ছেলে এখানে কিভাবে এলো? কেউ বলল, দেখো ভাই, এখন আবর্জনা কোড়ানিরাও ব্যাংক বাঁচাতে এসেছে। কিন্তু রঘু একবারও উত্তর দিল না। সে শুধু এতটুকু বলল, আমাকে 10 মিনিট সময় দিন, হয়তো আমি ট্রানজ্যাকশন আটকাতে পারি। ওই ঘরে থাকা প্রতিটি মানুষ তাকে এক পলক দেখল এবং তারপর অবজ্ঞা করল। বড় বড় অফিসার ছিল, প্রযুক্তি বিশেষজ্ঞ ছিল, পুলিশের বড় কর্তারা ছিলেন, এবং এরা সবাই মিলেও ওই আক্রমণকে আটকাতে পারছিলেন না, যা গত কয়েক ঘণ্টা ধরে অনবরত ব্যাংকের সিস্টেমকে ফোকলা করে দিচ্ছিল। ব্যাংকের সেই বড় কামরায়, যেখানে ডজনখানেক স্ক্রিন জ্বলছিল এবং প্রতিটি স্ক্রিনে লাল রঙের অ্যালার্ট চমকাচ্ছিল, সেখানে একজন মহিলা অফিসার ছিলেন যার নাম কমলা দেবী। তিনি এই সংকটের মাঝেও শান্ত থাকার চেষ্টা করছিলেন।
কিন্তু তার চোখ বলছিল যে ভেতরে ভেতরে তিনিও ঠিক ততটাই ঘাবড়ে গিয়েছিলেন যতটা বাকি সবাই। কমলা দেবী যখন রঘুকে দেখলেন তখন তার মুখে প্রথমে বিস্ময় ছিল, তারপর এক মুহূর্তের জন্যে থেমে তিনি রঘুর চোখের দিকে তাকালেন। সেই চোখগুলোয় ক্ষুধা ছিল, কিন্তু ভয় ছিল না। তিনি ঘরে উপস্থিত অফিসারদের আপত্তি সত্ত্বেও বললেন, একে একটা সুযোগ দাও। হরিশঙ্কর নামে এক সিনিয়র অফিসার, যিনি এই ব্যাংকের প্রধান প্রযুক্তি প্রধান ছিলেন, তিনি কমলা দেবীর কথা শুনে রেগে গিয়ে বললেন, এই বাচ্চা কি করবে? আমাদের কাছে পুরো শহরের সবচেয়ে শিক্ষিত ইঞ্জিনিয়াররা বসে আছে এবং কেউ কিছু করতে পারছে না। তাহলে এই আবর্জনা কোড়ানো ছেলেটি কি সমাধান বের করবে? কিন্তু কমলা দেবী আবার বললেন, হরিশঙ্করজি, আমাদের কাছে হারানোর মতো এখন আর কিছু বাকি নেই। প্রতি মিনিটে কোটি কোটি টাকা চলে যাচ্ছে, তাই একবার একে পরীক্ষা করে দেখি। তার এই কথা ঘরে এক অদ্ভুত নিঃশব্দতা তৈরি করল, যেখানে কেউ হ্যাঁ বলতে পারল না, আবার নাও না। রঘু কারো উত্তর শুনল না। সে সোজা ওই স্ক্রিনটির দিকে এগিয়ে গেল যাতে সবচেয়ে বেশি ডেটা প্রবাহিত হচ্ছিল। সে কিবোর্ডে হাত রাখল এবং এক মুহূর্তের জন্য থামল। তার আঙুল কাঁপল না, তার নিঃশ্বাস দ্রুত হল না। সে শুধু কিছুক্ষণ স্ক্রিনটি মনোযোগ দিয়ে দেখল, যেমন কোনো শিকারী শিকারকে চেনার আগে থেমে গিয়ে দেখে। সেখানে দাঁড়িয়ে থাকা এক তরুণ ইঞ্জিনিয়ার পাশে এসে মৃদুস্বরে বলল, আরে তুমি কি জানো এখানে কি চলছে? রঘু তার দিকে না তাকিয়েই বলল, এটি কোনো একজন হ্যাকারের কাজ নয়, এটি একটি পুরো টিম যারা আলাদা আলাদা নোড থেকে কাজ করছে। এরা ব্যাংকের মেইন সার্ভারে এমন এক জায়গা থেকে এন্ট্রি নিয়েছে যা হয়তো এখনও পর্যন্ত কেউ নোটিস করেনি। এটি শুনে ওই ইঞ্জিনিয়ার অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথা থেকে? রঘু স্ক্রিনের এক জায়গায় ইশারা করল, যেখানে ডেটার একটি লাইন খুব দ্রুত বারবার রিফ্রেশ হচ্ছিল, যা বাকিরা অনবরত দেখছিল, কিন্তু কেউ সেদিকে মনোযোগ দেয়নি। রঘু বলল, এটিই সেই দরজা যেখান থেকে ওই লোকগুলো ভেতরে এসেছে। সেখানে উপস্থিত 4-5 জন ইঞ্জিনিয়ার ঝুঁকে স্ক্রিনটি দেখলেন এবং তাদের মুখে প্রথমে অবিশ্বাস্য ভাব থাকলেও ধীরে ধীরে তা কমতে লাগল, কারণ রঘু যা বলছিল তা ভুল ছিল না। ওই এন্ট্রি পয়েন্টটি সত্যিই সেখানে ছিল এবং সত্যিই কেউ সেদিকে খেয়াল করেনি। রঘু দ্রুত কিছু কমান্ড টাইপ করতে শুরু করল। তার আঙুল কিবোর্ডের ওপর এমনভাবে চলছিল যেন সে অন্য কোনো জগতেই রয়েছে। ঘরে থাকা সবাই দম বন্ধ করে স্ক্রিন দেখছিল এবং তারপর হঠাৎ স্ক্রিনে চলতে থাকা ট্রানজ্যাকশনের গতি ধীর হতে লাগল। প্রথমে সামান্য, তারপর আরও কিছুটা। হরিশঙ্করজি, যিনি এতক্ষণ মুখ ভার করে দাঁড়িয়ে দেখছিলেন, তিনিও অজান্তেই এক পা এগিয়ে এলেন। তিনি স্ক্রিন দেখলেন এবং তারপর রঘুকে দেখলেন। তার চেহারার সেই অহংকার এখন ধীরে ধীরে কমে যাচ্ছিল, যা কিছুক্ষণ আগেই অনেক তীব্র ছিল। কমলাদেবী পাশে এসে নিচু গলায় বললেন, তুমি কি এদের ট্র্যাক করতে পারবে? রঘু বলল, পুরোপুরি নয়, তবে এতটুকু নিশ্চিত করতে পারি যাতে আপনারা ওদের কাছাকাছি পৌঁছাতে পারেন। শর্ত হল, পুলিশকে তৈরি থাকতে হবে। এটি শুনে ঘরে উপস্থিত একজন পুলিশ অফিসার, বিক্রম সিং, যিনি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে এসব দেখছিলেন, তিনি সামনে এলেন এবং বললেন, আমরা প্রস্তুত আছি, শুধু লোকেশন চাই। রঘু একটি আলাদা সিস্টেম টেনে নিল এবং তাতে একটি নতুন উইন্ডো খুলল। সে দ্রুত কিছু কমান্ড দিল এবং স্ক্রিনে ম্যাপের মতো একটি নকশা খুলল, যাতে অনেকগুলো বিন্দু আলাদা আলাদা জায়গায় চমকাচ্ছিল। রঘু স্ক্রিনের ওই উজ্জ্বল বিন্দুগুলো ভালো করে দেখে বলল, এই লোকগুলো এক জায়গায় বসে নেই, এরা মুভ করছে, কোনো গাড়িতে আছে এবং অনবরত নিজেদের লোকেশন বদলাচ্ছে যাতে কেউ এদের ট্র্যাক করতে না পারে। বিক্রম সিং সামনে এগিয়ে স্ক্রিন দেখলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি এদের লাইভ ট্র্যাক করতে পারবে? রঘু বলল, হ্যাঁ, কিন্তু এর জন্য আমাকে ওই গাড়িতে বসতে হবে যা ওদের তাড়া করবে, কারণ সিগন্যাল প্রতি কয়েক সেকেন্ডে বদলে যায় এবং আমাকে অনবরত মনিটর করতে হবে। কমলা দেবী সাথে সাথে হ্যাঁ বললেন এবং বিক্রম সিং বাইরে দাঁড়িয়ে থাকা নিজের টিমকে অ্যালার্ট করার জন্য ফোন তুললেন। ঘরে এখন পরিবেশ বদলে গিয়েছে। কিছুক্ষণ আগে যে লোকগুলো রঘুকে বের করে দেবার কথা বলছিল, তারা এখন তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিল। হরিশঙ্করজি পাশে এসে নিচু গলায় বললেন, সিস্টেমকে ততক্ষণ কি স্থিতিশীল রাখা যাবে যখন তুমি বাইরে থাকবে? রঘু তার দিকে না তাকিয়েই বলল, আমি একটি ফায়ারওয়াল লাগিয়ে দিচ্ছি যা ওদের কিছু সময়ের জন্য আটকে রাখবে, কিন্তু এটি স্থায়ী নয়, তাই জলদি করতে হবে। রঘুর আঙুল আবার কিবোর্ডে চলতে থাকল। সে কয়েক মিনিটে এমন একটি লেয়ার তৈরি করল যা হ্যাকারদের প্রতিটি নতুন চেষ্টাকে কিছুক্ষণ সময় উলঝিয়ে রাখবে। স্ক্রিনে ট্রানজ্যাকশনের গতি আবার ধীর হল এবং ঘরে দাঁড়িয়ে থাকা লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কমলা দেবী রঘুর কাঁধের কাছে দাঁড়িয়ে বললেন, তুমি খুব ভালো করছো, এখন চলো। রঘু উঠল, নিজের ল্যাপটপ বন্ধ করল, একটি ছোট্ট ডিভাইস পকেটে রাখল যা সে ঘরের এক কোণায় পড়ে থাকা পুরনো সরঞ্জাম দিয়ে তৈরি করেছিল। বাইরে বেরোতেই সে প্রথমবার অনুভব করল যে ব্যাংকের বাইরে কতটা বড় ভিড় জমা হয়েছে। মানুষ নিজেদের অ্যাকাউন্টের চিন্তায় এদিক ওদিক ফোন করছিল, কেউ কাঁদছিল, কেউ রাগে ফেটে পড়ছিল।
এসব দেখে রঘুর মনে আরও জেদ জাগল যে এই মানুষগুলোর টাকা ফেরত আসতেই হবে। পুলিশের ৩টি গাড়ি তৈরি দাঁড়িয়েছিল। বিক্রম সিং রঘুকে মাঝখানের গাড়িতে বসালেন। তার সাথে একজন তরুণ ইঞ্জিনিয়ার সুরেশকেও বসালেন, যিনি ঘরে রঘুর সাহায্য করছিলেন। গাড়িতে বসেই রঘু ল্যাপটপ খুলল এবং ট্র্যাকিং শুরু করল। গাড়ি দ্রুত রাস্তায় ছুটতে শুরু করল এবং সাইরেনের শব্দ পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। রঘুর নজর স্ক্রিনে ছিল এবং সে প্রতি কয়েক সেকেন্ড অন্তর দিক বলে দিচ্ছিল। সোজা যান, তারপর বাম দিকে মোড় নিন। না, দাঁড়ান, সিগন্যাল আবার বদলেছে। বিক্রম সিং জিজ্ঞেস করলেন, ওরা কোন দিকে যাচ্ছে? রঘু স্ক্রিনে তাকিয়ে বলল, ওরা শহর থেকে বের হওয়ার চেষ্টা করছে, পাহাড়ি রাস্তার দিকে যাচ্ছে, যেখানে নেটওয়ার্ক দুর্বল হয়, যাতে ট্র্যাকিং কঠিন হয়। সুরেশ পাশে বসে স্ক্রিন দেখে বলল, ইয়ার, ওরা তো বেশ প্রফেশনাল মনে হচ্ছে। ওরা রুটটা খুব ভেবেচিন্তে বেছে নিয়েছে। রঘু বলল, হ্যাঁ, কিন্তু ওদের একটি ভুল হল, ওরা বেস সিগন্যাল বন্ধ করতে পারছে না। হয়তো ওদের একজন লোক অনবরত ব্যাংকের সিস্টেমের সাথে যুক্ত আছে, আর সেটাই ওদের ধরিয়ে দেবে। গাড়িগুলো শহরের চওড়া রাস্তা পেছনে ফেলে এখন সরু আর আঁকাবাঁচে রাস্তায় চলে এসেছে। দুপাশে গাছ ছিল, আগে পিছে কেউ ছিল না। রঘুর স্ক্রিনে ওই উজ্জ্বল বিন্দুটি অনবরত এগিয়ে যাচ্ছিল। তখনই স্ক্রিনে হঠাৎ সিগন্যাল দুর্বল হতে লাগল। রঘু ঘাবড়ে না গিয়ে বরং মনোযোগ দিয়ে দেখে বলল, ওরা কোনো পাহাড়ের আড়ালে যাচ্ছে, নেটওয়ার্ক কমে আসছে, কিন্তু সিগন্যাল এখনও আছে। বিক্রম সিং ড্রাইভারকে বললেন, আরও জোরে চালাও। ওদিকে হ্যাকারদের গাড়িতে পরিবেশ বদলে যাচ্ছিল। তাদের একজন নিজের সিস্টেমে কিছু দেখে বলল, কেউ আমাদের ট্র্যাক করছে, লোকেশন বদলাতে থাকো আর থামবে না। অন্যজন বলল, পাহাড়ের ওপাশে নেটওয়ার্ক থাকবে না, একবার সেখানে পৌঁছাতে পারলে কেউ ধরতে পারবে না। কিন্তু রঘুর সামনে থাকা স্ক্রিনে তখনও ওই বিন্দুটি ছিল, দুর্বল হলেও গায়েব হয়ে যায়নি। রঘু সুরেশকে বলল, দেখো, এই বেস সিগন্যাল এখনও আসছে, তার মানে ওরা এখনও ব্যাংকের সিস্টেমের সাথে যুক্ত এবং হয়তো এখনও ট্রানজ্যাকশন করার চেষ্টায় আছে। বিক্রম সিং রেডিওতে বাকি গাড়িগুলোকে জানালেন যেন এগিয়ে গিয়ে পাহাড়ি রাস্তা দুদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের অন্য গাড়িগুলো অন্য পথ দিয়ে এগোতে থাকল, যাতে হ্যাকারদের বের হওয়ার কোনো পথ না থাকে। রঘুর নজর অনবরত স্ক্রিনে ছিল। সে দেখল সিগন্যাল এক জায়গায় অল্প সময়ের জন্য থেমেছে। সে সাথে সাথে বলল, ওরা থেমেছে, হয় গাড়ি ধীর হয়েছে, নয়তো ওরা কোথাও দাঁড়িয়েছে। বিক্রম সিং ড্রাইভারকে ইশারা করলেন। সামনে গিয়ে রাস্তায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সবগুলো দেখতে একই রকম, যেন কেউ জানবুঝেই একই রঙের গাড়ি রেখেছে, যাতে চেনা কঠিন হয়। বিক্রম সিং একটি গাড়ি থামালেন এবং রঘুকে জিজ্ঞেস করলেন, এখন বলো, কোন গাড়িটি? রঘু প্রতিটি গাড়ির কাছে সিগন্যালের জোর মেপে দেখল। সে একে একে ডেটা চেক করল এবং কয়েক সেকেন্ড পর একটি সাদা রঙের গাড়ির দিকে ইশারা করে বলল, ওইটি, সিগন্যাল ওখান থেকেই সবচেয়ে বেশি আসছে। পুলিশের গাড়িগুলো দ্রুত ওই সাদা গাড়িটির দিকে এগিয়ে গেল। গাড়ির ভেতর বসা লোকজন বুঝে গিয়েছিল যে এবার বাঁচা কঠিন। তারা জলদি সিস্টেম বন্ধ করার চেষ্টা করল, কিছু ফাইল ডিলিট করতে শুরু করল, কিন্তু ততক্ষণে পুলিশ গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। বিক্রম সিং গম্ভীর গলায় বললেন, গাড়ি থেকে বাইরে বেরো। কয়েক সেকেন্ডের নীরবতার পর দরজা খুলল এবং একে একে ৬ জন লোক বাইরে এলো। তাদের কারও মুখে সেই অহংকার ছিল না যা কয়েক ঘন্টা আগে ছিল। গাড়ির ভেতরে দেখা গেল ৫টি ল্যাপটপ, অনেকগুলো তার, একটি ছোট সার্ভারের মতো ডিভাইস, আর স্ক্রিনে তখনও ব্যাংকের সিস্টেম খোলা ছিল। কিন্তু এখন সেই সিস্টেমের কোনো কাজ ছিল না, কারণ রঘু আগেই তাতে তালা লাগিয়ে দিয়েছিল। পুলিশ সবাইকে গ্রেপ্তার করল এবং তাদের হাত পেছনে বেঁধে ফেলল। রঘু গাড়ি থেকে নেমে একপাশে দাঁড়িয়ে থাকল। তার হাতে ল্যাপটপ ছিল এবং স্ক্রিনে এখন সেই উজ্জ্বল বিন্দুটি ছিল না, শুধু একটি সবুজ রং ছিল, যা জানাচ্ছিল যে সিস্টেম এখন সুরক্ষিত। বিক্রম সিং রঘুর কাঁধে হাত রেখে বললেন, তুমি আজ অনেক বড় কাজ করেছ। রঘু কিছু বলল না, শুধু একবার ওই গ্রেপ্তার হওয়া লোকগুলোর দিকে তাকালো এবং তারপর নজর সরিয়ে নিল। ফেরার পথে সন্ধে হয়ে গিয়েছিল। গাড়িতে বসে রঘু জানলা দিয়ে বাইরে দেখল। রাস্তার পাশে কিছু লোক ছিল, কিছু দোকান ছিল, আর এক কোণায় একটি ছেলে বস্তা কাঁধে নিয়ে আবর্জনা কুড়োচ্ছিল। রঘু তাকে দেখল এবং এক মুহূর্তের জন্য তার নজর ওখানেই স্থির হয়ে রইল। গাড়ি যখন ব্যাংকের সামনে পৌঁছল, সেখানে আগে থেকেই ভিড় ছিল। খবর ছড়িয়ে পড়েছিল যে হ্যাকাররা ধরা পড়েছে। মানুষের মুখে স্বস্তি ছিল। কমলা দেবী দরজায় দাঁড়িয়েছিলেন। রঘু নামতেই তিনি এগিয়ে এলেন এবং বললেন, তুমি আজ সেই হাজার হাজার মানুষের টাকা বাঁচিয়েছ যাদের তুমি চেনও না। রঘু ধীরে ধীরে বলল, আমি জানতাম এটা হতে পারে, শুধু একটি সুযোগের প্রয়োজন ছিল। হরিশঙ্করজি, যিনি কয়েক ঘন্টা আগে সবচেয়ে বেশি বিরোধিতা করছিলেন, তিনিও সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি রঘুর কাছে এসে কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার ভুল হয়েছিল। শুধু এতটুকু বলে তিনি পেছনে সরে গেলেন। রঘু কোনো উত্তর দিল না।
মিডিয়া কর্মীরা ক্যামেরা নিয়ে চলে এলো, প্রশ্ন করা শুরু হলো। রঘু আবার সেই শান্ত ছেলেটির মতো দাঁড়িয়েছিল যে কয়েক ঘন্টা আগে আবর্জনা কুড়োচ্ছিল। শুধু তফাৎ এই যে এখন তাকে দেখার মানুষের নজর বদলে গিয়েছে। কমলাদেবী মিডিয়ার সামনে বললেন, একটি ছেলে যাকে আমরা প্রথমে দরজা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই আজ পুরো ব্যাংক বাঁচালো। এটি শুনে যারা আগে হেসেছিল তাদের মাথা নিচু হয়ে গেল। সেই রাতে পুরো শহরে রঘুর কথা হচ্ছিল। খবরের কাগজে তার ছবি ছিল, টিভিতে তার কাহিনী চলছিল। কিন্তু রঘু সেই রাতে রেলওয়ে ব্রিজের নিচে গেল না। কমলাদেবী তার জন্য ব্যাংকের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করেছিলেন। সে ঘরে একা বসেছিল, পরিষ্কার বিছানা, ছাদ, আলো। তার মনে পড়ল শেষ কবে সে এমন জায়গায় ঘুমিয়েছিল। সে চোখ বন্ধ করল এবং মা বাবার ছবি তার মনে ভেসে এলো। সে নিচু স্বরে বলল, দেখছ তো? পরের দিন সকালে রঘু যখন উঠল, বাইরে থেকে আওয়াজ আসছিল। সে জানলার কাছে গিয়ে নিচে দেখল ব্যাংকের সামনে এখনও কিছু লোক দাঁড়িয়ে আছে, কিছু সাংবাদিক আর কিছু সেই লোক যাদের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল এবং যারা জানতে চাইছিল তাদের টাকা ফেরত আসবে কিনা। রঘু মুখ ধুয়ে নিজের সেই পুরনো কাপড়গুলোই পরল যা কাল পড়েছিল এবং নিচে নেমে এলো। কমলাদেবী আগে থেকেই নিজের কেবিনে বসেছিলেন এবং রঘুকে দেখে বললেন, এসো, বসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। রঘু সামনেওয়ালি চেয়ারে বসে পড়ল। কমলাদেবী তার দিকে তাকিয়ে বললেন, আমরা জানতে চাই তুমি এসব কোথায় শিখলে? কোনো স্কুল ছিল, কোনো কোর্স ছিল, না কেউ শিখিয়েছিল? রঘু বলল, একটি ভাঙা ল্যাপটপ ছিল আর রাতের সময় ছিল, এটাই ছিল আমার স্কুল। কমলাদেবী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, রঘু, তোমার কাছে যে প্রতিভা আছে তা খুব কম মানুষের থাকে, আর যারা এটি সঠিক জায়গায় কাজে লাগায় তারা অনেক বড় কাজ করে। রঘু কোনো উত্তর দিল না। তখনই কেবিনের দরজা খুলল এবং হরিশঙ্করজি ভেতরে এলেন। তার সাথে আরও একজন মানুষ ছিলেন যাকে রঘু আগে দেখেনি। লম্বা গড়ন, পরিষ্কার পোশাক আর চোখে একটি তীব্র তেজ। হরিশঙ্করজি বললেন, ইনি হলেন দেবকী নন্দন শর্মা, আমাদের ব্যাংকের প্রধান ডিরেক্টর। কাল রাতেই দিল্লি থেকে এখানে পৌঁছেছেন। দেবকী নন্দন শর্মা রঘুর দিকে তাকিয়ে কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বললেন, আমি পুরো রিপোর্ট পড়েছি। তুমি কাল যা করেছ তা প্রশংসনীয়। রঘু বলল, যা পারতাম শুধু তাই করেছি। দেবকী নন্দন শর্মা চেয়ার টেনে বসতে বসতে বললেন, রঘু, আমরা তোমাকে পুরস্কার দিতে চাই এবং পুরস্কারের অঙ্কটা বেশ বড়। রঘু সাথে সাথে বলল, আমার টাকা চাই না। ঘরে এক মুহূর্তের নীরবতা নেমে এলো। দেবকী নন্দন শর্মা জিজ্ঞেস করলেন, তাহলে তোমার কি চাই? রঘু এক মুহূর্ত ভেবে বলল, আমি পড়তে চাই, এগিয়ে যেতে চাই এবং একদিন এমন জায়গায় পৌঁছতে চাই যেখান থেকে আমি আরও মানুষের কাজে আসতে পারি। দেবকী নন্দন শর্মা রঘুর দিকে তাকিয়ে কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বললেন, তোমার পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি, থাকার ব্যবস্থা আমরা করব, আর যখন তুমি তৈরি হবে তখন আমাদের সাথে কাজ করার দরজাও খোলা থাকবে। রঘু কিছু বলল না। তার চোখ কিছুটা ভিজে এলো, কিন্তু সে নজর নামাল না। সে জানত এই মুহূর্তটি তার বাবার সেই কথার উত্তর ছিল যে পড়াশোনা থেকেই জীবন বদলায়। সেদিন দুপুরে থানা থেকে খবর এলো যে ধরা পড়া ৬ জন হ্যাকারের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তাদের একজন জানিয়েছে যে এই গ্যাং গত ২ বছর ধরে আলাদা আলাদা শহরের ব্যাংককে টার্গেট করছিল এবং এই পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিক্রম সিং ব্যাংকে এসে কমলাদেবীকে বললেন, রঘু যদি ওই বেস সিগন্যাল না ধরত তাহলে ওরা আজ রাতের মধ্যেই শহর থেকে বেরিয়ে যেত আর হয়তো কখনোই ধরা পড়ত না। ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনকে জানানো হলো যে তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত আছে এবং যা টাকা গিয়েছিল তা ফেরত দেওয়া হবে। এটি শুনতেই ভিড়ের মধ্যে স্বস্তির ঢেউ খেলে গেল এবং কিছু বয়স্ক মানুষের চোখে জল চলে এলো, যারা তাদের সারা জীবনের সঞ্চয় নিয়ে ঘাবড়ে গিয়েছিলেন। রঘু এটি সব বাইরে দাঁড়িয়ে দেখছিল। সে দেখল একজন বৃদ্ধা মহিলা, যিনি হয়তো সকাল থেকে সেখানে দাঁড়িয়েছিলেন, তিনি যখন শুনলেন টাকা ফেরত আসবে তখন তিনি আকাশের দিকে হাত তুলে কিছু বললেন। রঘু তার আওয়াজ শুনতে পায়নি, কিন্তু সে বুঝে গিয়েছিল। সেই রাতে কমলাদেবী রঘুর সাথে বসে তার পুরো কাহিনী শুনলেন। মা বাবার চলে যাওয়া, গ্রাম ছাড়া, শহরে না খেয়ে থাকা, আবর্জনা কুড়ানো, স্কুলে ভর্তি হওয়া আর ওই ভাঙা ল্যাপটপে রাত জেগে শেখা। কমলাদেবী চুপচাপ শুনলেন এবং একবারও বাধা দিলেন না। রঘু থামলে তিনি বললেন, রঘু, তুমি যা সহ্য করেছ তা খুব কম মানুষ সহ্য করে দাঁড়িয়ে থাকতে পারে, আর তুমি শুধু দাঁড়িয়েই থাকোনি, বরং এগিয়েও গেছ। এটি শুনে রঘু বলল, আমার কাছে আর কোনো পথ ছিল না। পরের দিন সকালে দেবকীনন্দন শর্মা একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করলেন। ব্যাংকের হলে কিছু অফিসার, সাংবাদিক আর কিছু সেই মানুষ ছিলেন যাদের অ্যাকাউন্ট সুরক্ষিত হয়েছিল। মঞ্চে রঘুকে ডাকা হল। রঘু ধীরে ধীরে মঞ্চে গিয়ে দাঁড়াল। তার পরনে তখনও সেই পুরনো কাপড়, এলোমেলো চুল
আর হাতে সেই চিহ্নগুলো এখনও ছিল, যা মাসের পর মাস লোহার রড ধরার কারণে পড়ে গিয়েছিল। দেবকীনন্দন শর্মা মাইক নিয়ে বললেন, আজ আমরা এমন একটি ছেলেকে সম্মান জানাচ্ছি যে আমাদের শিখিয়েছে যে প্রতিভা কোনো পরিচয়ের মুখাপেক্ষী হয় না। তিনি রঘুকে সম্মানিত করলেন। হলে করতালির রোল উঠল। কিন্তু রঘুর কাছে এই মুহূর্তটি কোনো পুরস্কারের চেয়ে বড় ছিল না। তার কাছে সবচেয়ে বড় কথা ছিল যে ওই বৃদ্ধ মহিলার অ্যাকাউন্টে তার টাকা ফেরত আসতে চলেছে। অনুষ্ঠানের পর দেবকীনন্দন শর্মা রঘুকে আলাদা ডেকে বললেন, আমরা তোমার জন্য শহরের সবচেয়ে ভালো কলেজে ভর্তির কথা বলেছি, কম্পিউটার সায়েন্সে, আর সব খরচ ব্যাংক বহন করবে। রঘু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল এবং তারপর বলল, ঠিক আছে। কিন্তু রঘুর মনে একটি কথা ছিল যা সে বলতে চাইছিল। সে দেবকীনন্দন শর্মাকে বলল, আমাকে একটি কাজ আরও করতে হবে। ওই স্কুলে যেতে হবে যেখানে পণ্ডিত দীনদয়ালজি আমাকে ভর্তি করেছিলেন। উনাকে জানাতে হবে যে উনার ওই সিদ্ধান্ত ভুল ছিল না। সেদিন দুপুরেই রঘু ওই সরকারি স্কুলের গেটে দাঁড়িয়েছিল, যেখানে কয়েক মাস আগে সে ধুলোমাখা কাপড়ে ইতস্তত বোধ করতে করতে ভেতরে ঢুকেছিল। পণ্ডিত দীনদয়ালজি নিজের ক্লাসে বসে কিছু কাজ করছিলেন যখন রঘু ভেতরে এলো। তিনি প্রথমে এক নজরে দেখলেন, তারপর চিনতে পেরে চেয়ার ছেড়ে এগিয়ে এলেন। তিনি বললেন, রঘু, আমি কাল খবরের কাগজে পড়েছি। আমি জানতাম তুমি বড় কিছু করবে। রঘু তার পা ছুঁয়ে প্রণাম করল। দীনদয়ালজি তাকে তুলে ধরে বললেন, এটা করো না। তুমি যা করেছ তার সামনে আমার কাজ খুব ছোট ছিল। আমি শুধু একটি দরজা খুলেছিলাম, ভেতরে তুমি মিজে গিয়েছিলে। রঘু বলল, ওই দরজাটি না খুললে হয়তো আমি আজ এখানে থাকতাম না। দীনদয়ালজির চোখ ভিজে এলো, কিন্তু তিনি হেসে বললেন, যাও এবং মন দিয়ে পড়ো, তোমাকে এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। সেই দিন সন্ধেবেলা রঘু প্রথমবার ওই জায়গায় গেল যেখান থেকে তার এই পুরো যাত্রা শুরু হয়েছিল, সেই রেলওয়ে ব্রিজ যার নিচে সে মাসের পর মাস রাত কাটিয়েছিল। সেখানে এখনও কিছু মানুষ ছিল, সেই ধুলো, সেই কোলাহল, জীবন। সে দেখল একটি ছেলে যে হয়তো তার চেয়েও ছোট ছিল। সে এক কোণায় বসেছিল। তাকে ক্ষুধার্ত মনে হচ্ছিল এবং তার চোখে ঠিক সেই একই ভাব ছিল যা একসময় রঘুর চোখে থাকত। রঘু তার কাছে গেল এবং বসল। সেই ছেলেটির নাম ছিল মঙ্গল। রঘু তাকে জিজ্ঞেস করল, কোথা থেকে এসেছ? মঙ্গল বলল, গ্রাম থেকে। মা বাবা নেই। এখানে এসেছিলাম কাজ খুঁজতে, কিন্তু কিছু পাইনি। রঘু তার পুরো কথা শুনল এবং চুপ থাকল। তারপর রঘু বলল, কাল সকালে আমার সাথে চলবে? মঙ্গল অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? রঘু বলল, একটি স্কুল আছে। সেখানে একজন ভালো মানুষ আছেন যিনি দরজা বন্ধ করেন না। পরের দিন সকালে রঘু মঙ্গলকে নিয়ে পণ্ডিত দীনদয়ালজির কাছে গেল। দীনদয়ালজি মঙ্গলকে দেখলেন, তার কাহিনী শুনলেন এবং কোনো প্রশ্ন ছাড়াই বললেন, কাল থেকে চলে এসো। মঙ্গলের চোখে প্রথমবার এক উজ্জ্বলতা ফুটে উঠল। সেই সপ্তাহেই রঘু কলেজে ভর্তি হল, শহরের সবচেয়ে ভালো কম্পিউটার সায়েন্স কলেজে। যখন সে প্রথম দিন সেখানে পৌঁছল, তার চারপাশে এমন সব বাচ্চারা ছিল যারা অবস্থাপন্ন ঘর থেকে এসেছে। তারা ভালো পোশাক পরেছিল এবং যাদের জন্য এই কলেজ কোনো স্বপ্ন নয়, বরং একটি সাধারণ বিষয়। রঘু তাদের সবাইকে দেখল এবং মনে মনে বলল যে এখানেও তাই হবে যা স্কুলে হয়েছিল। কিন্তু এবার সে আগে থেকেই প্রস্তুত ছিল এবং তার কারও পরোয়া ছিল না। প্রথম দিনের ক্লাসে প্রফেসর একটি প্রশ্ন করলেন যা পুরো ক্লাসের জন্য কঠিন ছিল। কেউ হাত তুলল না। রঘু ধীরে ধীরে হাত তুলল এবং উত্তর দিল। প্রফেসর এক মুহূর্ত থেমে তাকে দেখলেন এবং বললেন, একদম সঠিক। সেই দিনের পর কিছু বাচ্চা তাকে অন্য নজরে দেখতে শুরু করল। কেউ কেউ তার সাথে কথা বলল, কেউ প্রশ্ন করল, কিন্তু রঘু কারো সাথে খুব বেশি বন্ধুত্ব বাড়াল না। সে শুধু পড়াশোনায় মগ্ন থাকল। কলেজের প্রথম মাসেই তার একজন প্রফেসর রামপ্রতাপ তিওয়ারি, যিনি সাইবার সিকিউরিটি পড়াতেন, তিনি রঘুকে আলাদা করে ডেকে বললেন, তোমার উত্তর দেখে মনে হচ্ছে তুমি এসব আগে থেকেই শিখেছ। এই জ্ঞান কোথা থেকে এলো? রঘু বলল, একটি ভাঙা ল্যাপটপ থেকে। তিওয়ারিজি হেসে বললেন, এটি শুনে আমার সেই সব বড় বড় ইঞ্জিনিয়ারদের কথা মনে পড়ে গেল যারা বলে যে দামি সরঞ্জাম ছাড়া কিছুই হয় না। তিওয়ারিজি রঘুকে তার ল্যাবের চাবি দিলেন এবং বললেন, যখন ইচ্ছে এসে কাজ করো। এখানকার সব সিস্টেম তোমার জন্য খোলা।
এটি শুনে রঘু প্রথমবার সেই কলেজে নিজেকে বাড়ির মতো অনুভব করল। সেই দিনগুলোতে রঘু প্রতি রাতে ল্যাবে থাকত। দিনে ক্লাস, রাতে ল্যাব। সে নতুন নতুন সিস্টেম নিয়ে কাজ করত, নতুন জিনিস শিখত এবং যা কিছু আগে সেই ভাঙা ল্যাপটপে অসম্পূর্ণ রেখেছিল তা এখানে সম্পূর্ণ করত। এক রাতে ল্যাবে কাজ করার সময় সে এমন একটি জিনিস দেখতে পেল যা তাকে থামিয়ে দিল। কলেজের মূল সার্ভারে একটি দুর্বলতা ছিল। এমন একটি জায়গা যেখান থেকে যে কেউ ঢুকতে পারত এবং পুরো কলেজের ডেটা চুরি করতে পারত। রঘু সারা রাত সেই দুর্বলতাটি বোঝার চেষ্টা করল এবং সকাল হতেই তিওয়ারিজির কাছে গেল। সে সবকিছু দেখাল। তিওয়ারিজি স্ক্রিন দেখলেন এবং তার চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, রঘু, এটি অনেক বড় একটি বিষয়। তুমি আজ কলেজের হাজার হাজার ছাত্রের ডেটা বাঁচিয়ে দিলে। কলেজের প্রিন্সিপাল জগন্নাথ মিশ্র যখন এটি জানতে পারলেন, তিনি রঘুকে ডেকে বললেন, তুমি শুধু একজন ছাত্র নও, তুমি একজন দায়িত্বশীল মানুষ যে শুধু নিজের স্বার্থের কথা ভাবে না। সেই ঘটনার পর কলেজে রঘুর এক আলাদা পরিচয় তৈরি হয়ে গেল। কিন্তু সেই পরিচয় তার কাছে বোঝা মনে হতো না, কারণ সে কখনো পরিচয়ের জন্য কিছু করেনি। সে শুধু সেটাই করত যা সঠিক মনে হতো। কয়েক সপ্তাহ পর কমলা দেবীর ফোন এলো। তিনি বললেন, রঘু, দেশের একটি বড় সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান তোমার কথা শুনেছে এবং তারা তোমার সাথে দেখা করতে চায়। রঘু জিজ্ঞেস করল, কেন? কমলা দেবী বললেন, তারা তোমাকে একটি বড় প্রজেক্টে যুক্ত করতে চায়। রঘু বলল, আগে পড়াশোনা শেষ করতে হবে। কমলা দেবী হাসলেন এবং বললেন, এটাই শুনতে চেয়েছিলাম আমি। সেই দিনগুলোতে এক সন্ধ্যায় রঘু যখন কলেজ থেকে ফিরছিল, সে দেখল বাজারে সেই একই ভাঙারি দোকানটি রয়েছে, যেখানে সে মাসের পর মাস নিজের কুড়ানো আবর্জনা বিক্রি করত। সে থামল, ভেতরে গেল। দোকানদার তাকে চিনতে পারল এবং অবাক হয়ে বলল, আরে তুমি তো খবরের কাগজে ছিলে। রঘু বলল, হ্যাঁ। দোকানদার বলল, আমি ভাবিনি যে তুমি এতটা এগিয়ে যাবে। রঘু হেসে বলল, আমিও ভাবিনি, শুধু চলতে থাকলাম। সেই রাতে রঘু তার ঘরে বসে একটি কাগজে কিছু লিখল। সে লিখল, যখন আমার কাছে কিছু ছিল না তখনও আমি ছিলাম, আর যখন সবকিছু থাকবে তখনও আমাকে সেটি মনে রাখতে হবে যখন কিছু ছিল না। এই কাগজটি সে নিজের বইয়ের ভেতর রেখে দিল, সেই বই যা পণ্ডিত দীনদয়ালজি তাকে প্রথম দিন দিয়েছিলেন। কলেজের দ্বিতীয় বছরে রঘু এমন একটি প্রজেক্ট তৈরি করল, যাতে সে এমন একটি সিস্টেম বানালো যা ছোট ব্যাংক এবং দোকানগুলোকে সাইবার আক্রমণ থেকে বাঁচাতে পারে এবং যার দাম এতটাই কম যে সাধারণ মানুষও তা কিনতে পারে। তিওয়ারিজি সেই প্রজেক্ট দেখে বললেন, রঘু, এটি শুধু একটি প্রজেক্ট নয়, এটি একটি প্রয়োজন যা পুরো দেশের আছে, এবং তিনি তাকে একটি জাতীয় প্রতিযোগিতায় পাঠানোর পরামর্শ দিলেন। রঘু বলল, আমাকে প্রতিযোগিতায় যেতে হবে না, আমি শুধু এই কাজটুকু করতে চাই। তিওয়ারিজি বললেন, যদি তুমি এই কাজ সঠিক জায়গায় পৌঁছাতে চাও তবে প্রতিযোগিতাই একটি পথ। রঘু ভাবল এবং রাজি হল। প্রতিযোগিতাটি দিল্লিতে ছিল এবং সেখানে পুরো দেশ থেকে ছাত্ররা আসার কথা ছিল। যেদিন রঘু দিল্লির জন্য বেরোল, সেদিন সে প্রথমবার কোনো ট্রেনে বসল যার টিকিট সে নিজে কিনেছিল। আগে যখনই ট্রেন দেখেছিল, বাইরে থেকে দেখেছিল, অথবা তার নিচের ব্রিজে ঘুমিয়েছিল। ট্রেনে জানালার পাশে বসে সে বাইরে দেখল ক্ষেত ছিল, গ্রাম ছিল, ছোট ছোট স্টেশন ছিল। আরেকটি স্টেশনে তার সেই গ্রামের কথা মনে পড়ল যেখান থেকে সে বেরিয়েছিল। সেই কাঁচা বাড়ি, সেই মেঠো পথ, সেই দুটো মুখ যারা এখন শুধু স্মৃতিতে ছিল। দিল্লি পৌঁছে রঘু প্রথমবার অনুভব করল যে শহর কতটা বড় হতে পারে। কিন্তু এইবার সে সেই শহরে একা ছিল না যা তাকে বোঝে না। এইবার তার কাছে একটি কাজ ছিল এবং একটি উদ্দেশ্য ছিল। প্রতিযোগিতার দিন হলে পুরো দেশের মেধাবী ছাত্ররা ছিল, বড় বড় কলেজ থেকে, বড় শহর থেকে, অভিজাত ঘর থেকে। রঘু তাদের সবাইকে দেখল এবং একবারও ঘাবড়াল না। যখন তার পালা এলো, সে মঞ্চে গিয়ে নিজের প্রজেক্টটি রাখল এবং বলতে শুরু করল। সে কথা বলছিল আর বিচারকরা চুপচাপ শুনছিলেন। মাঝখানে কেউ কোনো প্রশ্ন করেনি, যেন সবাই তার কথায় হারিয়ে গিয়েছিল। যখন সে থামল, একজন বিচারক বললেন, এই প্রজেক্ট কোনো বড় প্রতিষ্ঠানের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে। এটি একে বাকি সবার চেয়ে আলাদা করে তুলেছে। ফলাফল আসতে কয়েক ঘন্টা বাকি ছিল। রঘু হলের বাইরে একটি বেঞ্চে বসেছিল। তার আশেপাশে অন্য ছাত্ররা নিজেদের মধ্যে কথা বলছিল, হাসছিল। রঘু চুপ ছিল। তার হাতে সেই পুরনো বইটি ছিল যা পণ্ডিত দীনদয়ালজি দিয়েছিলেন। সে বইয়ের সেই পাতাটি দেখছিল যাতে সে লিখেছিল, যখন কিছু ছিল না তখনও আমি ছিলাম। এবং সেই মুহূর্তে তার জয়ের কোনো চিন্তাও ছিল না, হারেরও না। সে শুধু এতটুকু জানত যে সে যা বানিয়েছে তা সত্য।
হলের ভেতর থেকে আওয়াজ এলো যে সব প্রতিযোগীরা ভেতরে আসুন। রঘু উঠল, বই বন্ধ করল এবং ভেতরে চলে গেল। মঞ্চে ৩ জন বিচারক বসেছিলেন এবং হলে শত শত মানুষ ছিল। প্রধান বিচারক বললেন, এবারের প্রতিযোগিতায় যে প্রজেক্টটি সবচেয়ে আলাদা ছিল তা শুধু কারিগরি দিক থেকে শক্তিশালীই ছিল না, বরং তাতে এমন এক চিন্তা ছিল যা প্রতিটি সেই মানুষের জন্য যার কাছে সামর্থ্য কম কিন্তু প্রয়োজন বেশি। প্রধান বিচারক বললেন, প্রথম স্থান রঘুনাথ প্রসাদ। হলে করতালির আওয়াজ প্রতিধ্বনিত হল। রঘু কিছুক্ষণ বসে থাকল যেন সে শুনতেই পায়নি। তারপর পাশে বসা একজন ছাত্র তার কাঁধে হাত রেখে বলল, ভাই, তোমার নাম ডেকেছে। তখন রঘু উঠল। সে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল। তার পোশাক সেদিনও খুব সাধারণ ছিল, চুলগুলো তেমনই ছিল, মুখে কোনো বাড়তি উত্তেজনা ছিল না। সে মঞ্চে গেল, পুরস্কার নিল, মাইকের সামনে দাঁড়ালো এবং এক মুহূর্ত চুপ থাকল। তারপর সে বলল, আমি এই পুরস্কার সেই ভাঙা ল্যাপটপটিকে দিচ্ছি যা আমি আবর্জনায় পেয়েছিলাম, সেই ব্রিজটিকে দিচ্ছি যার নিচে আমি শত শত রাত কাটিয়েছিলাম, এবং সেই 2 মানুষকে দিচ্ছি যারা এখন এই পৃথিবীতে নেই, কিন্তু যারা আমাকে শিখিয়েছিলেন যে সাহস আর পড়াশোনা দিয়ে প্রতিটি দরজা খুলে যায়। হলে পিনপতন নীরবতা ছিল। তারপর একসাথে করতালির শব্দ হলো, যা অনেকক্ষণ পর্যন্ত থামল না। দিল্লি থেকে ফেরার পথে ট্রেনের মধ্যে রঘুর ফোনে একের পর এক মেসেজ আসছিল। কমলা দেবীর, তিওয়ারিজির, দেবকীনন্দন শর্মার, পণ্ডিত দীনদয়ালজির। সবাই অভিনন্দন জানালেন, কিন্তু রঘু সবাইকে একটিই উত্তর দিল, আপনাদের দোয়া ছিল। কিন্তু একটি মেসেজ এমন ছিল যা পড়ে রঘু কিছুক্ষণের জন্য থেমে গেল। সেটি মঙ্গলের ছিল, সেই ছেলেটির যাকে রঘু ব্রিজের নিচ থেকে তুলে পণ্ডিত দীনদয়ালজির কাছে নিয়ে গিয়েছিল। মঙ্গল লিখেছিল, ভাইয়া, আজ আমার প্রথম পরীক্ষা ছিল এবং আমি পাশ করেছি। রঘু সেই মেসেজটি 2 বার পড়ল। তারপর জানালার বাইরে দেখতে লাগল। বাইরে অন্ধকার ছিল, ট্রেন দ্রুত ছুটছিল, আর রঘুর মুখে এমন এক হাসি ছিল যা পুরস্কার পাওয়ার সময়ও আসেনি। কলেজের ৩য় বছরের শুরুতে রঘুর প্রজেক্টের খবর মানুষের পর্যন্ত পৌঁছে গেল যারা দেশে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করতেন। একটি সরকারি সংস্থারা তার সাথে যোগাযোগ করল এবং বলল যে তারা তার সিস্টেমটি ছোট ছোট শহর ও মফস্বলের ব্যাংকগুলোতে লাগাতে চায়। রঘু তিওয়ারিজির পরামর্শ নিল। তিওয়ারিজি বললেন, এটি সেই সুযোগ যার কথা আমি বলেছিলাম। এখন তোমার কাজ শুধু তোমার থাকবে না, এটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে। রঘু সেই সংস্থার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। দিল্লির একটি বড় অফিসে সে গেল যেখানে বড় বড় অফিসাররা বসেছিলেন। কিন্তু এইবার সে সেই রঘু ছিল না যে ব্যাংকের দরজায় ইতস্তত বোধ করে দাঁড়িয়ে থাকত। এটি সেই রঘুই ছিল, কিন্তু এখন তার চোখে এমন এক বিশ্বাস ছিল যা ঘরে বসা প্রতিটি মানুষ দেখতে পাচ্ছিল। সেই মিটিংয়ে যা হলো তা রঘু ভাবেনি। সংস্থার প্রধান ত্রিলোকনাথ বর্মা বললেন, আমরা শুধু তোমার সিস্টেম লাগাতে চাই না, বরং তোমাকে সেই পুরো প্রজেক্টের অংশ করতে চাই যা দেশের ২০০০-এর বেশি ছোট ব্যাংককে সুরক্ষিত করবে। রঘু বলল, আমার পড়াশোনা এখনও 1 বছর বাকি আছে। ত্রিলোকনাথ বর্মা বললেন, পড়াশোনা শেষ করো, আমরা অপেক্ষা করব। এটি শুনে রঘু প্রথমবার অনুভব করল যে অপেক্ষা করার মতো মানুষও থাকে। সেই বছরের শেষে একদিন রঘু কলেজের ল্যাবে গভীর রাত পর্যন্ত কাজ করছিল। তিওয়ারিজি ভেতরে এলেন এবং বললেন, এখনও এখানে আছো? রঘু বলল, একটি জিনিস বাকি আছে যা শেষ করতে হবে। তিওয়ারিজি চেয়ার টেনে বসলেন এবং বললেন, রঘু, আমি অনেক ছাত্র দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। তোমার ভেতরে যে জিনিসটি আছে তা বই থেকে আসে না, সেটি সেই রাতগুলো থেকে আসে যা তুমি ওই ব্রিজের নিচে কাটিয়েছিলে। রঘু স্ক্রিন থেকে নজর সরিয়ে তিওয়ারিজিকে দেখল এবং বলল, সেই রাতগুলো আমাকে একটি কথা শিখিয়েছে যে যখন সব কিছু হারিয়ে যায় তখন মানুষের কাছে শুধু একটিই জিনিস বাকি থাকে, আর তা হল নিজের ওপর ভরসা। কলেজের শেষ বছরে রঘু আরও একটি কাজ করল যা কেউ ভাবেনি। সে কলেজে একটি ছোট দল তৈরি করল যেখানে সে সেই ছাত্রদের পড়াতো যারা দুর্বল ছিল, যাদের মনে হতো যে তারা পিছিয়ে আছে। প্রতি শনিবারের সন্ধ্যায় সে 2 ঘন্টা তাদের দিত। সেই দলে একটি মেয়ে ছিল যার নাম গায়ত্রী, যে একটি ছোট্ট গ্রাম থেকে এসেছিল এবং যার মনে হতো যে শহরের বাচ্চারা তার চেয়ে অনেক এগিয়ে। রঘু তাকে বলল, আমিও একটি ব্রিজের নিচ থেকে এসেছি, আর দেখো আমি এখানে আছি। গায়ত্রী সেই দিনের পর আর কখনো পেছনে ফিরে তাকায়নি। শেষ পরীক্ষা এলো এবং গেল। রঘু পুরো কলেজে সবচেয়ে ভালো নম্বর পেল, কিন্তু যখন রেজাল্ট এলো সে একা বসেছিল। সে কাউকে কিছু বলেনি, বাস এক মুহূর্ত চোখ বন্ধ করে মা বাবাকে মনে করল। সমাবর্তন অনুষ্ঠানের দিন হলে শত শত মানুষ ছিল। সবার বাড়ির লোক এসেছিল, মা বাবা ছিল, ভাই বোন ছিল। রঘুর কাছে কেউ ছিল না। সে একা নিজের চেয়ারে বসেছিল। কিন্তু যখন তার নাম ডাকা হলো এবং সে মঞ্চের দিকে এগিয়ে গেল, সে দেখল হলের এক কোণায় পণ্ডিত দীনদয়ালজি দাঁড়িয়ে আছেন।
তার পাশে কমলা দেবী ছিলেন, তিওয়ারিদি ছিলেন এবং সবার পেছনে মঙ্গল ছিল, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। রঘু থেমে গেল। সে তাদের সবাইকে দেখল এবং সেই মুহূর্তে সে বুঝতে পারল যে বাড়ি কোনো জায়গা নয়, বাড়ি হলো সেই মানুষগুলো যারা তোমার জন্য দাঁড়িয়ে থাকে। মঞ্চে গিয়ে সে ডিগ্রি নিল এবং জগন্নাথ মিশ্র তার হাত ধরে বললেন, রঘু, তুমি এই কলেজ থেকে যতটা নিয়েছ তার চেয়ে অনেক বেশি একে ফিরিয়ে দিয়েছ। সেই অনুষ্ঠানের পর রঘু ত্রিলোকনাথ বর্মাকে ফোন করল এবং বলল, আমি প্রস্তুত। ত্রিলোকনাথ বর্মা বললেন, আমরা জানতাম তুমি আসবে। কাজ শুরু হলো এবং রঘু সেই প্রজেক্টে এইভাবে ডুবে গেল যেন সে সেটির জন্যই জন্মেছিল। সে দেশের অনেক শহর ভ্রমণ করল, ছোট ছোট ব্যাংকে গেল, ওখানকার মানুষদের সাথে দেখা করল এবং তাদের বোঝালো যে এই সিস্টেম কিভাবে কাজ করে। একবার সে এমন একটি মফস্বলে গেল যা তার সেই গ্রামের চেয়ে খুব বেশি দূরে ছিল না যেখান থেকে সে বেরিয়েছিল। সেখানে একটি ছোট ব্যাংকে সে কাজ করল এবং যখন ফেরার সময় হলো তখন সে ভাবল একবার ওই গ্রামে যাওয়া উচিত। সে গেল। মেঠো পথ সেই আগের মতোই ছিল, কিছু গাছও আগের মতো ছিল এবং সেই কাঁচা বাড়িটি তখনও দাঁড়িয়েছিল, যদিও তার দেওয়ালগুলো আরও হেলে পড়েছিল। রঘু সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকল এবং একটি পাও ভেতরে বাড়াল না। সে শুধু একবার বাড়িটিকে দেখল, একটি গভীর নিঃশ্বাস নিল এবং ফিরে এলো। কারণ সে জানত যে যা এখানে ছিল তা এখন স্মৃতিতে আছে, আর স্মৃতি কোথাও যায় না। সেই প্রজেক্টের 2 বছরে রঘুর তৈরি করা সিস্টেম দেশের 1800-র বেশি ছোট ব্যাংককে সুরক্ষিত করল। অনেকবার সাইবার হামলা হলো, কিন্তু তার সিস্টেম প্রতিবার বাধা হয়ে দাঁড়াল এবং লক্ষ লক্ষ মানুষের টাকা বাঁচাল। একদিন খবরের কাগজে একটি খবর ছাপা হলো যাতে লেখা ছিল, এক যুবক যে একসময় আবর্জনা কুড়াত সে দেশের ছোট ব্যাংকের সাইবার নিরাপত্তার ভিত্তি স্থাপন করেছে। রঘু সেই খবরটি পড়ল, ভাঁজ করল এবং বইয়ের ভেতর রেখে দিল। সেই বছর সরকার তাকে একটি বড় সম্মানের জন্য মনোনীত করল। অনুষ্ঠানটি দিল্লিতে ছিল এবং সেখানে দেশের নামী নামী মানুষরা ছিলেন। রঘু মঞ্চে গেল, সম্মান গ্রহণ করল এবং যখন কথা বলার সুযোগ পেল তখন সে বলল, এই সম্মান সেই সব মানুষদের যারা এখন কোনো ব্রিজের নিচে বসে ভাবছে যে তাদের জীবন এখানেই শেষ হয়ে যাবে। এটি তাদের জন্য এই বার্তা যে জীবন শেষ হয় না। হলে নীরবতা নেমে এলো এবং তারপর করতালিতে ভরে গেল। সেই রাতে হোটেলের ঘরে রঘু একা বসেছিল। জানালা দিয়ে দিল্লির আলোকসজ্জা দেখা যাচ্ছিল। সে পকেট থেকে সেই পুরনো বইটি বের করল যা দীনদয়ালজি দিয়েছিলেন এবং সেই পাতাটি খুলল যাতে সে লিখেছিল, যখন কিছু ছিল না তখনও আমি ছিলাম। সে ওই লাইনের নিচে আরও একটি লাইন লিখল। সে লিখল, আর যখন সব কিছু হয়ে গেল তখনও আমি সেই একই মানুষ আছি। বই বন্ধ করল, আলো নিভাল এবং শুয়ে পড়ল। কোনো কোলাহল ছাড়াই, কোনো উত্তেজনা ছাড়াই, সেই একই শান্তির সাথে যা তার চিরকাল আসত। কারণ যে মানুষ ব্রিজের নিচে ঘুমোতে শিখে নিয়েছে তার কোনো বিলাসবহুল বিছানার প্রয়োজন হয় না, তার শুধু একটি পরিষ্কার বিবেক প্রয়োজন হয়। আর রঘুর কাছে সেটি ছিল, সব সময় ছিল, আজও আছে।